সবাই একটু কনফার্ম করবে যে আমার অডিও ভিজুয়াল ঠিকঠাক পাচ্ছ কিনা। আজকে আমাদের যে টপিক রয়েছে তা হলো নিবর্তনমূলক আটক আইন। এটা আমরা ফান্ডামেন্টাল রাইট পড়তে গিয়ে এই বিষয়টা আমরা পাই এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যে এই বিষয়টা নিয়ে যথেষ্ট কনফিউশন থাকে। তো সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের ডিসকাশন থাকবে। তো তোমরা আরেকবার কনফার্ম করো আমার অডিও ভিজুয়াল ঠিকঠাক পাচ্ছ কিনা। সেকেন্ড ওয়ান কি, যারা যারা এই ক্লাসটা এই মুহূর্তে দেখছো তারা অবশ্যই ক্লাসটাকে একটু শেয়ার করে দিও ফ্রেন্ডদেরকে। ওকে, চলো। সো এর আগে যে টপিকগুলো আমি করিয়েছি নিশ্চয়ই দেখেছো এক্সপ্লোর ইন্ডিয়ান পলিটির মধ্যে। সেই টপিকগুলো যদি এখনো না দেখে থাকো অবশ্যই দেখে নিও। যুবা প্লাসের যে লার্নিং অ্যাপ রয়েছে সেটা অবশ্যই তোমরা আমাদের যে প্লে স্টোর রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিও। ফ্রিতে ডাউনলোড করে ফ্রিতে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফও কালেক্ট করতে পারবে। ওকে ফাইন, টার্গেট। সো প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, বাংলায় নিবর্তনমূলক আটক আইন। বিষয়টা অর্থ এটাই যে কোনো ব্যক্তি অপরাধ করতে যাচ্ছে এই সন্দেহে কোনো ব্যক্তিকে আটক করে রাখা যায় এবং এই বিষয়টা করার জন্য বিশেষ ধরনের সরকারকে আইন তৈরি করতে হয়। অর্থাৎ কোনো ব্যক্তি অপরাধ না করলে আমরা জানি তার শাস্তি হওয়ার কথা নয়, কিন্তু প্রয়োজনে ল অ্যান্ড অর্ডার ডিপার্টমেন্ট কোনো একজন ব্যক্তি যে কিনা অপরাধ করতে পারে এই সন্দেহে কোনো ব্যক্তিকে যদি কাস্টডিতে নিতে চায় তাহলে অবশ্যই তার জন্য একটি আলাদা আইন থাকতে হয়। আর এই ধরনের যত আইন রয়েছে তাকে একসঙ্গে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টস বলা যায়। আমাদের ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ডেও এরকম আইন আমরা দেখেছি। এখানে দেখতে পাচ্ছ মাইনরিটি রিপোর্ট, একটি মুভির ক্লিপ দেওয়া আছে, মুভির একটি ছবি দেওয়া আছে। এই মুভিতে দেখানো হয়েছিল যে এক ঝাঁক পুলিশ রয়েছে গভর্নমেন্টের হাতে, যারা কিনা কোনো ব্যক্তি অপরাধ করতে যাচ্ছে তার মাইন্ড পড়ে সেই অপরাধটাকে আটকায়। তো এই নিবর্তনমূলক আটক আইনের উদ্দেশ্য অনেকটা সেই রকমই। আমাদের ভারতবর্ষে যদি আমরা সংবিধান দেখি সেখানে নিবর্তনমূলক আটক আইন সাংবিধানিকভাবে বৈধতা পেয়েছে। এছাড়াও আমাদের CrPC মানে ক্রিমিনাল প্রসিডিওর কোড, সেখানেও আমরা আর্টিকেল মানে সেকশন 149 থেকে 153 মধ্যেও এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাকশন সংক্রান্ত যাবতীয় অথরিটি পুলিশের হাতে দিয়েছে। টার্গেট wbcs, একদমই তাই। এটা কোনো কেউ ক্রাইম করতে যাচ্ছে এটা আগে থেকে ঠাউর করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। অবশ্যই যদি অদূর ভবিষ্যতে এরকম কোনো টেকনোলজি ইনভেন্টেড হয় তো খুব ভালোই হয়। বাট গভর্নমেন্ট তার যে ল অ্যান্ড অর্ডার ডিপার্টমেন্ট রয়েছে তাকে অনেক সময় এরকম সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে হয়। তার কারণ হচ্ছে বলতে পারো বৃহত্তর স্বার্থে এই ধরনের স্টেপ নিতে হয়। এই জন্য আমাদের এই আর্টিকেল 22 যার মধ্যে এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের কথা বলা আছে, এই আর্টিকেলটাকে আমরা কি বলি? আমরা বলি, জানা আছে নিশ্চয়ই, টার্গেট নেসেসারি এভিল বলা হয় এটাকে। অর্থাৎ বৃহত্তর স্বার্থে। ধরো সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, শিয়ালদা স্টেশনে প্রচুর মানুষের ভিড়। সেই ভিড় মানুষের মধ্যে যারা ওখানে পুলিশ রয়েছে নিশ্চয়ই দেখেছো তোমরা, তো সেখানে কোনো ব্যক্তি যদি সন্দেহভাজন মনে হয় যে সেই ব্যক্তি হয়তো কোনো নাশকতামূলক কাজকর্ম করতে পারে, তো নিশ্চয়ই পুলিশ তাকে সঙ্গে সঙ্গে কাস্টডিতে নিয়ে নেয়। তারপরে চেকিং করবে সাধারণভাবে যে সে কোনো রকম অপরাধ সত্যি করতে যাচ্ছে কিনা। এখন যদি এইরকম ক্ষমতা না থাকে পুলিশের হাতে যে সন্দেহভাজন ব্যক্তিকে সে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা কিন্তু ওই নাশকতামূলক ব্যাপারগুলোকে কখনোই আগে থেকে বন্ধ করা সম্ভব হবে না। অর্থাৎ বিভিন্ন যে স্টেপ রয়েছে আমাদের সরকারের নাশকতামূলক কাজকর্ম বন্ধ করার জন্য বা টেররিস্টিক্যাল অ্যাক্টিভিটিগুলো বন্ধ করার জন্য, সেই কারণে অনেক সময় সন্দেহভাজন ব্যক্তিকে, অর্থাৎ যাকে মনে হচ্ছে যে অপরাধ করতে পারে, তাকে কিন্তু কাস্টডিতে নিয়ে নিতে পারে। তো এটার জন্য অবশ্যই নির্দিষ্ট কোনো পদ্ধতি তো নেই যে কোনো ব্যক্তি অপরাধ করতে যাবে এটা কি করে বুঝবে, বাট তবুও ল অ্যান্ড অর্ডার ডিপার্টমেন্টের হাতে এরকম অথরিটি দেওয়া আছে। ওকে, তো চলো আমরা চলে আসি আর্টিকেল 22 এবং সেই সংক্রান্ত বিষয় জানার আগে আমরা একটুখানি ফোকাস করে নিই যে ইন্ডিয়ান পিনাল কোড কি। কারণ অনেকেরই কনফিউশন থাকে IPC এবং CrPC সম্পর্কে, অনেকেই হয়তো ওয়াকিবহাল নয়। তো সেই জন্য আমি একটুখানি IPC CrPC বিষয়টাও জানিয়ে দিই। আপনাদের বাকি বুকগুলো কবে লঞ্চ হবে, বিশেষ করে সাইকোলজি, ওকে ওকে অন্যান্য যে বইগুলো সেগুলোর কাজ চলছে। তো অবশ্যই রাইটারকে তো জোর করে বলা যায় না যে এখনই বই বার করে দিন বা লিখে দিয়ে দিন। সবারই নিজের সময় মতো করে তারা তাদের বইয়ের কাজ চালাচ্ছেন।
তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে যেগুলো প্রসিডিউর রয়েছে সেগুলোর মধ্যেই রয়েছে, কোনোটার হয়তো ফার্স্ট রাইটিং হয়ে গেছে, কোনোটা হয়তো এখনো পর্যন্ত রাইটিংই কমপ্লিট হয়নি। ওকে, বিভিন্ন স্টেজে রয়েছে। ওকে, আরো ডিটেলস জানতে হলে আমাদের যে নাম্বার রয়েছে 9803498734 সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। সো ইন্ডিয়ান পিনাল কোড আইপিসির ফুল ফর্ম তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান পিনাল কোড অফিসিয়াল ক্রিমিনাল কোড নামেও ইন্ডিকেটেড হয়। It's the longest serving criminal code in the world. 150 বছরের বেশি দিন ধরে আমাদের ভারতবর্ষে এটা জারি রয়েছে। 1860 সালে ব্রিটিশরা প্রথম আমাদের ইন্ডিয়াতে এই ইন্ডিয়ান পিনাল কোড ইন্ট্রোডিউস করেছিল এবং সেটাকে আজকের দিনে আমরা মডিফাই করে ইউজ করছি। The first draft of Indian Penal Code was prepared by First Law Commission chaired by Thomas Babington Macaulay. The draft was based on the simple codification of the law of England, Napoleonic Code and লুসিয়ানা সিভিল কোড। 1825 সালের এই দুটো লুসিয়ানা সিভিল কোড এবং সেই সঙ্গে নেপোলিয়নিক কোডের সঙ্গে মানে দুটোকে মিক্সড করে আমাদের ভারতবর্ষে কিন্তু ইন্ডিয়ান পিনাল কোড নামে ইন্ডিকেট করা হয় এবং এটাই কিন্তু আজও আমাদের ভারতবর্ষে কন্টিনিউ রয়েছে। বেশ কিছু জায়গাকে মডিফাই করা হয়েছে, বাট ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের পিনাল কোডই ফলো হয়। The complete drafting of the code was done in 1850. এগুলো সব তোমাদের হিস্টোরিক্যাল পোর্শন থেকে কোশ্চেন দেয় and presented to the legislature in 1856 British Parliament. It was delayed being placed on the statute book of British India due to an Indian revolt in 1857. নিশ্চয় তোমাদের জানা আছে 1857 সালে আমাদের ভারতবর্ষে সিপাহী বিদ্রোহ হয় এবং সেই বিদ্রোহের কারণে এটাকে ইমপ্লিমেন্ট করতে একটু দেরি হয়। It was received by the assent of Governor General on 23rd March 1859. The code came into force on 1st জানুয়ারি 1860। 1860 সালের প্রথম এটাকে ইমপ্লিমেন্ট করা হয় ইন্ডিয়াতে এবং যেটা আজও আমাদের ইন্ডিয়াতে কিন্তু কন্টিনিউ রয়েছে। ওকে, এক্স্যাক্টলি, একদম ঠিক টার্গেট। স্যার কর্পোরেশন করটা কি? কর্পোরেশন কর বেসিক্যালি কর্পোরেট কর। ওকে, বিজনেস রিলেটেড কর। কর্পোরেশন মানে মিউনিসিপাল কর্পোরেশনের কর নয়, ঠিক আছে? চল, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন তারা যে করটা নেয় সেটা প্রফেশনাল একটা ট্যাক্স নিয়ে থাকে, পি ট্যাক্স বলা হয়। The Indian Penal Code of 1860 is subdivided into 23 chapters that comprise of 511 sections. 511টা সেকশন রয়েছে এবং 23টা চ্যাপ্টার রয়েছে। অনেকটা যদি আমাদের সংবিধানের সঙ্গে কম্পেয়ার করো, এই চ্যাপ্টারগুলো আমাদের সংবিধানে রয়েছে এই মুহূর্তে 24টা চ্যাপ্টার বা পার্ট আমরা যেটাকে বলি, আর সেকশন হচ্ছে অনেকটা আর্টিকেলের মতো, তো এখানে সেটাকে সেকশন হিসেবে ইন্ডিকেট করা হয়, সেটা সংখ্যা হচ্ছে 511। CrPC কি? The Indian Penal Code is a substantive law, whereas the Code of Criminal Procedure 1973 is a procedural law. তাহলে CrPC হচ্ছে প্রসিডিউরাল সম্পর্কে ইন্ডিকেট করে দেওয়া আছে, IPC হচ্ছে বেসিক্যালি সাবস্ট্যান্টিভ ল, মেন বক্তব্যের মধ্যে দেওয়া আছে, আর সেটা লঙ্ঘন করলে কি প্রসিডিউরে তাকে জাজমেন্ট দেওয়া হবে সেটা কথা বলা আছে CrPCর মধ্যে। Each one exists as a separate item, yet is wholly dependent on the other. একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, বাট তারা অ্যাকচুয়ালি কিন্তু সেপারেট এন্টিটি নিয়ে এক্সিস্ট করে। This is evidenced by the fact that without IPC, the provisions and procedures of the CrPC could not be enforced. অবশ্যই IPC ছাড়া কোনো CrPC ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। The definition of any crime and no possible section relating to that crime. Conversely, without the CrPC, the sanctions and punishments as set out in the IPC could not apply to a convicted person because the procedural matter is stated under CrPC. তো কিভাবে এটাকে প্রসিডিউর করবে সেটা তো CrPC তে রয়েছে, তাই কাউকে যদি পানিশমেন্ট দিতে হয় সেটা কিন্তু CrPC সাহায্য ছাড়া সম্ভব নয়। The difference in each piece of legislation is simply based on the purpose for which this piece of legislation has been enacted, এবং এটা আইনের সঙ্গেও কানেক্টেড। আপনার বইতে এই টপিকটা খুঁজে পাচ্ছি না অর্ণব, ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে দেওয়া আছে, দেখে নিও, আর্টিকেল 22 এর মধ্যে দেওয়া আছে। অবশ্যই টার্গেট ডিসকাস করে দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দিলে সহজে বুঝতে পারবে। ধরো এখানে অ্যাকচুয়ালি এক্সাম্পল দেওয়া আছে আমি এবং আমার বোনের কনসেপ্ট থেকে দেওয়া আছে, সো এখানে তোমরা নিজেদেরকে
ক্যারেক্টারগুলো চেঞ্জ করে নিতে পারো। যারা গার্লস রয়েছে তারা মনে করো যে দাদার সঙ্গে যাচ্ছ, আর যারা বয়েজ রয়েছে তারা মনে করো বোনের সঙ্গে যাচ্ছ। সো সাপোজ ইউ অ্যান্ড ইউর সিস্টার অর ব্রাদার আর ট্রাভেলিং বাই আ ট্রেন অ্যান্ড আ পিক পকেটার ট্রাইস টু স্টিল ইউর ওয়ালেট। তোমার ব্যাগ থেকে মানি ব্যাগটা নিয়ে নিতে চাইলো। ফরচুনেটলি ইউর সিস্টার ওকে কট হিম, তোমার থেকে নিতে যাচ্ছিল তো তোমার ভাই বা দিদি বা বোন যেই হোক, সে দেখতে পেয়ে গেছে। বাট ইউ অ্যান্ড ইউর সিস্টার শোড কাইন্ডনেস বাই নট বিটিং, যেটা হয় আর কি ট্রেনে বাসে কোনো ব্যক্তি যদি এরকম পিক পকেট করতে গিয়ে ধরা পড়ে সাধারণত তাকে গণধোলাই দেওয়া হয়, আমরা একদম একটা ইললিগাল কাজ, তো সেটা অনেক সময় করা হয়। বাট তোমরা যেহেতু এডুকেটেড পার্সন, তো অবশ্যই তোমরা সেটা করনি। তোমরা কি করেছো, ডিসাইড করেছো কি তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবে। নাও পুলিশ উইল চেক ইন আইপিসি অ্যাবাউট হোয়াট আর দ্য লজ হি হ্যাজ ব্রোকেন, কি আইন সে ভঙ্গ করেছে তাকে চেক করবে। যে পুলিশের কাছে তুমি তাকে নিয়ে যাবে, তোমরা সেই পুলিশ আগে দেখবে যে আইপিসির কোন ধারা সে ভঙ্গ করলো। তাহলে আইপিসিতে কি দেওয়া আছে, এই হচ্ছে আইন, সেই আইনটা ভঙ্গ করলে কি মানে আইনের কোন কোন জায়গা সে ভঙ্গ করেছে সেটা চেক করবে। কি পিক পকেট করলে কি কি হতে পারে, তাকে সেটা কোনো বেলেবল অফেন্স নাকি কোনো নন বেলেবল অফেন্স। যদি বেলেবল অফেন্স হয় তাহলে তাকে লয়ার ডেকে তাকে বেল দেওয়ার ব্যবস্থা করবে, আর যদি নন বেলেবল অফেন্স হয় তাহলে পুলিশের আর কিছু করার নেই, তাকে কাস্টডিতে নেওয়া ছাড়া। নাও অ্যান্ড হোয়াট ইজ দ্য এক্সাক্ট পানিশমেন্ট ফর দ্য অ্যাক্ট হি ডিড, এবার দেখবে যে এক্সাক্ট কি পানিশমেন্ট তার জন্য রয়েছে। ওকে, সেটাও কিন্তু আইপিসির মধ্যে মেনশন আছে। এন্ড আফটার দ্যাট দ্য পুলিশ উইল চেক ইন সিআরপিসি, এটা দেখা হয়ে গেল কি কি পানিশমেন্ট হয়েছে আর কি আইন ভঙ্গ করেছে, এটা আইপিসি দেওয়া আছে। সিআরপিসি তে কি দেওয়া আছে, হোয়াট আর দ্য প্রসিডিউরস আর টু ফলো টু গিভ হিম দ্য রাইট টু পানিশমেন্ট। তাহলে কি কি ভাবে তাকে পানিশ করা যায়, তো সেটা এবার এর মধ্যে মেনশন আছে। কিভাবে তাকে থানায় আটক করে রাখবে, নাকি তাকে নিয়ারেস্ট কোনো কোর্টের কাছে নিয়ে যাবে, এই যাবতীয় বিষয় দেওয়া আছে সিআরপিসির মধ্যে। লাইক রাইটিং অ্যান্ড এফআইআর, হয়তো এরকম বলা আছে যে এই বিষয়ে একটা এফআইআর লিখে নিতে হবে, তাহলে সেটা সেক্ষেত্রে করা হবে। তাহলে আবার ফিরে আসি, আইপিসির মধ্যে দেওয়া আছে কি আইন সে ভঙ্গ করলো এবং সেই আইন ভঙ্গ করলে তার কি পানিশমেন্ট হওয়ার সম্ভব। আর সিআরপিসিতে দেওয়া আছে কিভাবে তাকে জুডিশিয়ারির কাছে পৌঁছে দেওয়া যাবে, অর্থাৎ এফআইআর লিখা হবে নাকি জেনারেল ডায়েরি লিখে ছেড়ে দেওয়া হবে, নাকি তাকে অন্য কোনো প্রসেস রয়েছে সেটা মেনটেন করতে হবে। ক্লিয়ার? তো আবার ব্যাক করি। In the case of IPC to provide a general penal code for India, and in the case of CrPC to consolidate the law relating to the criminal procedure, তাহলে এখানে পুরো প্রসিডিউর জেনারেল পিনাল কোডের মধ্যে কি দেওয়া আছে, কি কি আইন ভঙ্গ করার কি কি পানিশমেন্ট রয়েছে এবং কোন কোন বিষয়টাকে আইন ভঙ্গ বলে ইন্ডিকেট করা হবে। আর সিআরপিসিতে দেওয়া আছে সেক্ষেত্রে কি প্রসিডিউর মেনটেন করা হবে তাকে পানিশ করার জন্য। It can be noted that the IPC, which pertains to substantive law, outlines the various crimes which may be committed and the 5 broad categories of punishment which these crimes would involve. The CrPC pertaining to procedural law, কিভাবে প্রসিডিউরটা যাবে সেটা মেনশন করে। Relates to the mandatory procedures which must be enacted during the administration of a criminal trial. While these codes are different in nature, they are wholly dependent on each other. নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটোই সেপারেট ম্যাটার, কিন্তু দুটো একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের ওয়ে বলা আছে আর একটা হাউ টু অ্যাপ্লাই সেটা মেনশন করা আছে। ওকে, এক্স্যাক্টলি রুলস রেগুলেশন হচ্ছে আইপিসি, একদম ঠিক বলেছো টার্গেট। আর কিভাবে সেই প্রসিডিউরটা মেনটেন হবে দ্যাট ইজ সিআরপিসি। সবার ক্লিয়ার হয়েছে? না হলে আবার জিজ্ঞেস করো। আইপিসি আর সিআরপিসি বোঝা গেছে? সবার ক্লিয়ার? 13 জনকে লাইভ দেখতে পাচ্ছি, সো আমি বলবো যে সবাইকে ক্লাসটাকে শেয়ার করো, বিকজ হতে পারে আইপিসি সিআরপিসির ওপর প্রচুর ভিডিওস রয়েছে আমাদের ইউটিউবে, বাট একদম বেঙ্গলিতে পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়া এটা আমি কিন্তু ফার্স্ট করছি। সো আমি একদম যতটা সম্ভব সহজ করে বলার চেষ্টা করছি। এটা অনেক বেশি একটা পেঁচিদা একটা বিষয়, খুব জটিল একটা বিষয়। ওকে, চলো। সো ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করো। এখানে এখনো শেষ হয়নি, সিপিসিও রয়েছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। সিভিল মানে তোমরা জানো সম্পত্তি সংক্রান্ত যে বিষয়াদি সেগুলোকে বলা হয়।
in 1908 is a procedural law related to the administration of civil proceedings in India, অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সেক্ষেত্রে কিভাবে তার পানিশমেন্টের ব্যবস্থা হবে সেটা মেনশন করা আছে। The code is divided into two parts. The first part contains 158 sections and the second part contains the first schedule which has 51 orders and rules. The sections provided provisions related to the general principles of jurisdiction, whereas the orders and rules prescribe procedures and method that govern civil proceedings in India. তাহলে আমরা কি কি দেখতে পেলাম? আমি বেসিক্যালি স্টার্ট করেছিলাম আইপিসি দিয়ে, তারপরে আমি কোথায় গেলাম? সিআরপিসি তে গেলাম, এবং সর্বশেষ আমরা জানতে পারলাম যে সিপিসি বলে আরো একটা বিষয় রয়েছে যা কিনা সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ডিসকাস করে। ক্লিয়ার? অবশ্যই সিভিল কেসের ক্ষেত্রে অবশ্যই পুলিশ তখন সিপিসির প্রসিডিওর ফলো করবে। ওকে, যদি সেটা এরকম সিভিল ম্যাটারস রিলেটেড হয়, ক্রিমিনাল নয়, চুরি ডাকাতি নয়, তাহলে অবশ্যই সেখানে সিপিসি ইউজ হবে। টার্গেট ওটা বোঝানোর জন্য, কারণ ম্যাক্সিমাম ভিডিও আইপিসি আর সিআরপিসি বুঝিয়ে ছেড়ে দেয়, কারণ এটুকু বোঝানোই খুব মুশকিল। তারপরে আবার সিপিসির মধ্যে কেউ ঢুকতে চায় না, তো আমি এই জন্য কমপ্লিট পড়াচ্ছি, সবসময় কমপ্লিট পড়ানোর চেষ্টা করি। তো সিপিসি বিষয়টাও নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে যদি এটা আবার ক্রিমিনাল ম্যাটার না হয়ে ব্যাপারটা হচ্ছে সিভিল রিলেটেড ইস্যু, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিভিল প্রসিডিওর কোড ফলো হবে, তখন অবশ্যই ক্রিমিনাল প্রসিডিওর কোড ফলো হবে না। ক্লিয়ার? তাই আইপিসির সঙ্গে সিআরপিসির যেরকম লিঙ্ক রয়েছে সেরকম আইপিসির সঙ্গে সিপিসিরও লিঙ্ক রয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? চল, তাহলে আবার আমি ফিরে আসি আর্টিকেল 22 ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট একটি আর্টিকেল, যেখানে বলা হয়েছে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন সার্টেন কেস, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি কাস্টডিতে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার এগেইনস্টে সে রাইট পায় যে তাকে অ্যারেস্ট করতে পারবে না, বা কিছু ক্ষেত্রে ছাড়ও পায়। তোমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির মাননীয় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, তাকে কাস্টডিতে নেওয়া হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত কোন একটি কার্টুন তিনি শেয়ার করেছিলেন এবং তার জন্য তাকে কাস্টডিতে নেওয়া হয়েছিল। তো বেসিক্যালি এই ধরনের ক্রাইমগুলো, যেগুলো সাইবার ক্রাইম বলে আমরা এখন ইন্ডিকেট করি, এই সাইবার ক্রাইমের ক্ষেত্রে ম্যাক্সিমামই হচ্ছে বেলেবল অফেন্সের মধ্যে পড়ে, এগুলো কোনোটাই নন বেলেবল নয়। তো এরকম যদি বেলেবল অফেন্স হয় তো সেক্ষেত্রে পুলিশকে কিন্তু কোনো ব্যক্তিকে চার্জ করতে পারে, মানে কাউকে পুলিশ ধরতে এলো, কাস্টডিতে নিতে এলো, অ্যারেস্ট করতে এলো, তো সেই ব্যক্তি পুলিশকে বলতে পারে কি হোয়াট আর দ্য গ্রাউন্ড, কোন গ্রাউন্ডে তাকে কাস্টডিতে নেওয়া হচ্ছে। আর সেকেন্ড ওয়ান, আপনার কি ওয়ারেন্ট রয়েছে আমাকে অ্যারেস্ট করার জন্য, অর্থাৎ বৈধ ডকুমেন্ট দেখিয়ে তাকে কাস্টডিতে নিতে হয়। এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট, এটা আবার লোকাল যিনি প্রশাসক রয়েছেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার কাছ থেকে নিতে হয়। তো সেইভাবে কিন্তু এই কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা যায়। এখন এই অ্যারেস্টের ক্ষেত্রে এই যে ডিটেনশনের কথা বলা হয়েছে তা হচ্ছে বেলেবল অফেন্সের ক্ষেত্রে, অর্থাৎ আমি ধরো কোনো একটি লোকাল ট্রেনে উঠলাম, যেটা হচ্ছে লেডিস একটি কামরা, সেখানে আমি উঠে গেলাম, আমি মেল পার্সন, তো অবশ্যই লেডিস কামরায় ওঠা এটা একটা অপরাধ বলে গণ্য রেলের চোখে, তো অবশ্যই সেটা একটা বেলেবল অফেন্স হিসেবে পড়বে। অর্থাৎ পুলিশ কিন্তু কখনোই আমাকে কাস্টডিতে নিতে পারবে না যদি না আমি বলি যে না আমি বেল নেব না। যদি আমি বলি যে আমি বেল নেব, তো পুলিশ আমাকে বেলের ব্যবস্থা করবে, নাকি আমাকে কাস্টডিতে নেবে। তো এটাই ফলো করার কথা এখানে বলা হয়েছে, ডিটেনশন ইন সার্টেন কেসেস। এরকম যত বেলেবল অফেন্স রয়েছে সব ক্ষেত্রেই পুলিশের দায়িত্ব তাকে, সেই ব্যক্তিকে, যে ব্যক্তিকে কাস্টডিতে নিতে চলেছে সেই ব্যক্তিকে বেলের ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ একজন অ্যাডভোকেটের সঙ্গে তাকে কনসাল্ট করিয়ে দেওয়া। ওকে, তো এখানে ক্লজ আছে, এই আর্টিকেল 22 সবসময় যে স্ট্রিক্টলি ফলো হবে এরকম নয়, তার ক্লজের মধ্যে তার রেস্ট্রিকশন, তার এক্সেপশন বলা আছে। বলছে নো পারসন, দুটো রেস্ট্রিকশন এখানে দেওয়া আছে, দুটো এক্সেপশন দেওয়া আছে। বেসিক্যালি এগুলো কিন্তু ক্লজ নয়, ঠিক আছে, 1 নম্বর ক্লজ নয়, এখানে নাম্বারিং করা আছে জাস্ট, যে 1 নম্বর আর 2 নম্বর জন্য কালার অন্য দেওয়া আছে, যে এটা ক্লজ, যাতে বুঝতে তোমাদের মানে কোনো রকম কনফিউশন হয় যেটা ক্লজ নয়, কিন্তু এটা দুটো এক্সেপশন বলছে। একটা বলছে নো পারসন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি উইদাউট বিং ইনফর্মড as soon as may be of the grounds for such arrest, nor shall be denied the right to consult and to be defended by a legal practitioner of his or her choice। তাহলে তার নিজস্ব চয়েস অনুযায়ী তিনি একজন লিগ্যাল প্র্যাকটিশনার অর্থাৎ অ্যাডভোকেটের সঙ্গে কনসাল্ট করতে দিতে হবে, গ্রাউন্ড বলতে হবে, এবং অবশ্যই তাকে বৈধ ডকুমেন্ট দেখাতে হবে। 2 নম্বর বলছে every person who is arrested and detained in custody shall be produced before the nearest magistrate within a period of 24 hours, such arrest excluding the time necessary for the journey। অর্থাৎ
কোর্টে নিয়ে যাওয়ার যে সময় সেটা কিন্তু এর মধ্যে ধরা হবে না। And no such person shall be detained in custody beyond the said period without the authority of a magistrate। এবং এরপরে 24 ঘন্টার পরে যদি পুলিশকে তাদের কাস্টাডিতে রাখতে হয় সেই ব্যক্তিকে, সেই আটককৃত ব্যক্তিকে, তাহলে পুলিশকে কি করতে হবে? জুডিশিয়ারির কাছে আবেদন করতে হবে যে আমরা ফার্দার আরো ওই ব্যক্তিকে পুলিশ কাস্টাডিতে রাখতে চাই। তাই পুলিশি হেফাজতে যদি আরো রাখতে হয় তাহলে সেটা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিয়ে করতে হবে। ওকে, গুড আফটারনুন দেবাঞ্জন। চলে আসলাম আমরা নেক্সট 3 নম্বর কি বলছে, নাথিং ইন ক্লজ 1 and 2 shall apply to any person who for the time being is an enemy alien। এটা কিন্তু বিদেশি কোন শত্রু বিদেশির জন্য অ্যাপ্লিকেবল হবে না। or to any person who is arrested or detained under any law providing for preventive detention। এবং নিবর্তনমূলক আটক আইনে যদি কোনো ব্যক্তিকে কাস্টাডিতে নেওয়া হয় তার ক্ষেত্রেও এই ধরনের সুযোগ সুবিধাগুলো অ্যাভেলেবল নয়। অর্থাৎ তাকেও নিয়ারেস্ট কোর্টে নিয়ে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, তাকে ওয়ারেন্ট দেখানোর বাধ্যবাধকতা নেই, তাকে গ্রাউন্ড জানানোর বাধ্যবাধকতা নেই, তাকে কোনো প্র্যাকটিশনারের সঙ্গে, লিগ্যাল প্র্যাকটিশনারের সঙ্গে কনসাল্ট করিয়ে দেওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। 4 নম্বর কি বলছে, নো ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন শ্যাল অথরাইজ the detention of a person for a longer period than 3 months unless an advisory board consisting of persons who are or have been or are qualified to be appointed as judges of high court has reported before the expiration of the said period। তাহলে 3 মাসের বেশি যদি কাস্টাডিতে রাখতে হয়, এটা 3 মাস পর্যন্ত, তাহলে উইদাউট এনি কনসালটেশন টু এনি part of the country, any authority of the country, any family member of the country, any advocate of the country, তো সেক্ষেত্রে 3 মাস পর্যন্ত পুলিশ তার পুলিশি হেফাজতে রাখতে পারে সেই ব্যক্তিকে। এবং তারপরেও রাখতে পারে যদি কোনো একটি অ্যাডভাইজারি বোর্ড সে বিষয়ে সম্মতি দেয়। সেই বোর্ডে কে থাকবে? জাজেস অফ হাইকোর্টদের নিয়ে তৈরি হয় একটা বোর্ড, যারা কিনা যদি পারমিশন দেয় সেক্ষেত্রে 3 মাসের বেশিও তাকে কাস্টাডিতে রাখা যায়। এবং ডিউরিং দিস পিরিয়ড এই আর্টিকেল 22 এর যে সুযোগ সুবিধে, যে রাইট, সেটা কিন্তু সে এনজয় করবে না। ওকে, এক্স্যাক্টলি 3 আর 4 এক্সেপশন দেওয়া আছে। এক্সেপশন ল নয়, এক্সেপশন প্রভিশন, অর্থাৎ ব্যতিক্রমী প্রভিশন মেনশন করা আছে। when any person is detained in pursuance of an order made under any law providing for preventive detention, the authority making the order shall as soon as may be communicate to such person the grounds on which the order has been made and shall afford him the earliest opportunity of making a representation against the order। 6 number, nothing in clause 5 shall require the authority making any such order as is referred to in that clause to disclose facts which such authority considers to be against the public interest of to disclose। তাহলে এই বিষয়গুলো এই আর্টিকেল 22 তেই মেনশন আছে। তো মেইনলি তাহলে আমরা এখান থেকে পেলাম যে আর্টিকেল 22 এর যে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি, সেই গ্রাউন্ড মানে যে বক্তব্য এখানে বলা হয়েছে এক্সেপশনের ক্ষেত্রে, সেখানে দুটো এখানে এক্সেপশন আমরা দেখতে পেলাম। নাম্বার 1 এনিমি এলিয়েনের জন্য অ্যাভেলেবল নয়। নাম্বার 2 প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের থ্রু দিয়ে কাস্টাডিতে নেওয়া ব্যক্তিও এর মধ্যে অ্যাপ্লিকেবল হবে না। তো আর্টিকেল 22 grants protection to persons who are arrested or detained। Detention is of 2 types, namely punitive and preventive। তোমরা জানো যে ডিটেনশন, কাউকে আটক করা, এটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন ইজ টু পানিশ আ পারসন ফর অ্যান অফেন্স কমিটেড বাই হিম, যিনি কোনো অপরাধ করেছেন তাই তাকে পানিশমেন্ট করা, তাকে ট্রায়ালে রাখা, এবং আফটার ট্রায়াল, আফটার কোর্টের দ্বারা তাকে যখন শাস্তি দেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে তার বেসিসে। Preventive detention on that other hand means detention of a person without trial and without conviction by a court। কোর্টের কোনো রায় ছাড়া, কোর্টের কোনো পারমিশন ছাড়া, কোনো গ্রাউন্ড ছাড়া কনস্ট্যান্টলি তাকে কিন্তু আটক করে রাখা। তাহলে পিউনিটিভ আর প্রিভেন্টিভের মধ্যে ফারাক কি? আবার ফিরে এসো। পিউনিটিভ হচ্ছে আমি অন্যায় করেছি তো অবশ্যই আমাকে কাস্টাডিতে নেবে পুলিশ, এবং কাস্টাডিতে নেওয়ার পরে যে সিআরপিসি ফলো করবে, কি প্রসিডিউর রয়েছে, এবং সেই অনুযায়ী কোর্ট আমাকে পানিশ করবে, রাইট, উইথ দি অ্যাপ্রুভাল অফ দি কোর্ট, জুডিশিয়ারি। আর প্রিভেন্টিভ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, মানে এক্সিকিউটিভ সেক্টর নিজের মনে হচ্ছে যে আমি অপরাধ করতে পারি, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু স্টিল নাও আমি কোনো অপরাধ করিনি কিন্তু করতে পারি বলে তাদের মনে হচ্ছে, তার বেসিসেই আমাকে কাস্টাডিতে নেবে এবং আমাকে উইদাউট এনি অ্যাপ্রুভাল অফ দি জুডিশিয়ারি
কনস্ট্যান্টলি আমাকে তাদের মানে আওতায় রাখবে, আটক করে রাখবে। সো এখানেই হচ্ছে মেন আপত্তি আমাদের এই সাংবিধানিক প্রভিশনে। এটা একটি সমালোচনামূলক একটি প্রভিশন, যেটা গোটা বিশ্বের কোনো ডেমোক্রেটিক কান্ট্রিতে নেই এক্সেপ্ট ইন্ডিয়া। Article 22 has two parts. The first part deals with the cases of ordinary law and the second part deals with the cases of preventive detention law. যেমনটি আমি বলছিলাম, এখানে পুরো ডিফারেন্সটা দেওয়া আছে। পিউনিটিভ ডিটেনশন আর প্রিভেন্টিভ ডিটেনশনের কি কি ফারাক, যার আরো পড়তে ইচ্ছে করবে অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, অর্ণব দাস স্যার, এই 3 আর 4 নম্বরগুলো বললাম। স্যার নিবর্তনমূলক আটক আইনে কয় মাসের জেল হয়? আচ্ছা, একটু আগে বললাম আব্দুল, নিশ্চয়ই শুনতে পাওনি। 3 মাস পর্যন্ত পুলিশ রাখতে পারে কাস্টাডিতে। 3 মাসের পরেও রাখতে হলে হাইকোর্টের জাজেসদের নিয়ে একটি অ্যাডভাইজারি বোর্ড তৈরি করতে হয় এবং সেই বোর্ডের পারমিশন নিয়ে 3 মাসের পরে মানে ইনডিফিনিট পিরিয়ড অবধি পুলিশ তার কাস্টাডিতে রাখতে পারে। অবশ্যই সেটা ওই অ্যাডভাইজারি বোর্ড ডিসাইড করবে কি 3 মাসের পরে আরো কতদিন রাখা যায়। ওকে, আনসার পেয়েছো আশা করছি। 15 জনকে লাইভ দেখতে পাচ্ছি। আবার বলবো একটু ক্লাসটাকে শেয়ার করো যাতে আরো স্টুডেন্টসরা এই ক্লাসটা দেখতে পারে। এখানে ডিফারেন্স গুলো প্রত্যেকটা দেওয়া আছে, পিউনিটিভ এন্ড প্রিভেন্টিভ ডিটেনশনের ডিফারেন্সটা। নাও 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 has reduced the period of detention without obtaining the opinion of an advisory body বা advisory board from 3 to 2 months। তাহলে এই যে অরিজিনাল প্রভিশনে ছিল 3 মান্থস, সেটাকে কমিয়ে 2 মান্থস করা হয়। However, this provision has not yet brought into force, hence the original period of 3 months still continue। মাঝে একবার 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার আমলে হয়েছে? মোরারজি দেশাই সেই সময় প্রধানমন্ত্রী, তার সময় এই 3 মাসের সময়সীমাটাকে কমিয়ে 2 মাস করা হয়েছিল। ভাবো, যেটাকে 2 মাস করে দেওয়া হয়েছিল ওটা কিন্তু কার্যকরী করা যায়নি, কারণ তোমরা জানো এরপরে মোরারজি দেশাই গভর্নমেন্টের এই প্রভিশনটার খুব মানে বেশ কিছু প্রভিশনকে কার্যকরী করা যায়নি, কিছুকে কার্যকরী করা গেছিল। তো তার মধ্যে অবশ্যই এই 2 মাসের ব্যাপারটাকেও করা যায়নি। তো তাই মূল সংবিধানের মতো আজও 3 মাসই রয়েছে কন্টিনিউ। ওকে, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। কিন্তু বুকে দেওয়া আছে 44 অ্যামেন্ডমেন্টে 2 মান্থস করা হয়েছে, এটা এনফোর্স হয়নি আব্দুল, জাস্ট করা হয়েছিল। সো আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, এটা একটি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের এক্সাম্পল। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে যতগুলো প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট রয়েছে তার মধ্যে সব থেকে স্ট্রং অ্যাক্ট হলো এই ইউএপিএ অ্যাক্ট। এই ইউএপিএ অ্যাক্টে লাস্ট 2019 কিছু চেঞ্জেস হয়েছিল, যেটা নিয়ে সংবাদপত্রে প্রচুর বিতর্ক দেখা দিয়েছিল। আমি এখানে বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি যেগুলো এই প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট হিসেবে ইন্ডিকেটেড, এবং ভারতবর্ষের পার্লামেন্ট সেই আইনগুলো সেই 1950 থেকে আজ অব্দি বানিয়ে চলেছে বা অ্যামেন্ডমেন্ট করে চলেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে 1950 অ্যাক্ট, যেটা 1969 সালে এক্সপায়ার হয়ে যায়। এছাড়াও মিসা বলে আরেকটি অ্যাক্ট 71 সালে, যেটা 78 সালে রিপিলড হয়ে যায়। এছাড়াও কফে পোষা বলে একটি অ্যাক্ট 1974 ফর্ম হয়েছিল। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বলে 1980 তে তৈরি হয়। PDMSECA বলে আরেকটি অ্যাক্ট 1980 তে তৈরি হয়। টাডা অ্যাক্ট, আই থিঙ্ক খুব পপুলার একটা অ্যাক্ট, তোমরা জানো টাডা অ্যাক্ট 1980 ভাবে তৈরি হয়, এটাকে 1995 এ রিপিল করে দেওয়া হয়। এছাড়াও পিট NDPSA বলে আরেকটি অ্যাক্ট 1988 এ তৈরি হয়, এবং সবথেকে যেটা বিতর্কিত এক আরেকটি গুরুত্বপূর্ণ পোটা অ্যাক্ট 2002 তে ফর্ম হয়, তৈরি করা হয়, এবং 2004 এটাকে রিপিল করে দেওয়া হয়। এছাড়াও 1967 সালের ইউএপিএ অ্যাক্ট, যাকে এই মুহূর্তে মোস্ট স্ট্রং অ্যাক্ট अगेंस्ट দ্য টেররিস্টিক্যাল অ্যাক্টিভিটিস বলা হয়, এই অ্যাক্ট 2019 রিসেন্টলি অ্যামেন্ড করা হয়েছে। সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টের এক্সাম্পল। নাও দ্য লাস্ট পোর্শন, issues related to the preventive detention laws in India. No democratic country in the world has made preventive detention as an integral part of the constitution. আমাদের ভারতবর্ষে এই ব্যাপারটাকে, এই প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টটাকে কে নিয়ে এসেছিল? ব্রিটিশরা। ইনফ্যাক্ট ব্রিটিশরাও তাদের দেশে এই লকে ইমপ্লিমেন্ট করতে পারেনি। তো আমাদের ভারতবর্ষে তারা কোন সময় ইউজ করতো? যখন কলোনিয়াল রুলিং তারা করতো তখন ইউজ করতো। এবং আমার মনে হয় এখানে অনেকেরই মনে থাকবে যে আমাদের ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসকেও বহুদিন গৃহবন্দী করে রাখা হয়েছিল এই ধরনেরই একটি নিবর্তনমূলক আটক আইন ভঙ্গ করার জন্য। কোন আইন মনে আছে তোমাদের? কমেন্টে জানাও। দ্য গভর্নমেন্ট সামটাইমস ইউজ সাচ লজ ইন অ্যান এক্সট্রা জুডিশিয়াল
power also there remains a fear of arbitrary detention, অর্থাৎ সবাইকে একটু ভীত সন্ত্রস্ত রাখা। The British used the term Preventive Detention Act as a tool to suppress the opposite opinion mainly. The the history of India. The British government passed many laws equivalent to the country's preventive detention laws. These law also known as black law, এই ধরনের আইনগুলোকে ব্ল্যাক ল বলা হতো। ওকে, তো তার মানে এই যে এখন দেখতে পাচ্ছি একগুচ্ছ ল, যার মধ্যে আমি আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা বললাম না, কারণ সেটা আমরা আরেকদিন একটা আলাদা দিনে এই আপসপা নিয়ে ডিসকাস করতে হবে, কারণ আপসপা অনেক বড় একটা অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট। তো আপসপা নিয়ে অন্যদিন আমি ডিসকাস করব। আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট আরেকটি খুব গুরুত্বপূর্ণ আইন। তো এই লগুলোকে আমরা অবশ্যই ব্ল্যাক ল বলতে পারি, যেমনটি কিনা ব্রিটিশ পিরিয়ডে আমরা বলতাম। এক্স্যাক্টলি। The Defense of India Act 1915 was a law passed during the First World War, যেটা কিন্তু ইউজ করা হতো ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণে। The Anarchical and Revolutionary Crimes Act, এটাও 1919 পাস হয়। আর একটা ল, বিখ্যাত ল, যাকে আমরা রাওলাট অ্যাক্ট বলতে বেশি পছন্দ করি। এগুলো সবই কিন্তু উইদাউট ট্রায়াল একজন ব্যক্তিকে কাস্টডিতে নেওয়ার অথরিটি দিয়েছিল সেই সময় ব্রিটিশ গভর্নমেন্টকে, ব্রিটিশ গভর্নমেন্টের পুলিশকে। আর আজকে আমাদের দেশের গভর্নমেন্টের হাতেও এরকম অথরিটি রয়েছে। এরকম একাধিক লয়ের থ্রু দিয়ে যে কোনো ব্যক্তিকে পুলিশ সন্দেহ করলে তাকে কিন্তু কাস্টডিতে নিতে পারে, তার জন্য কোনো রকম জুডিশিয়াল অ্যাপ্রুভালের প্রয়োজন নেই। On March 8, 1936, the Indian government detained Netaji Subhash Chandra Bose under an Anti-Terrorism Act, Regulation number 3 of OP 1880. Well, coming to the present, there are literally hundreds of Indians languishing in jail for years under similar draconian laws. এই ধরনের একাধিক ল এই মুহূর্তে ভারতবর্ষে রয়েছে, যার থ্রু দিয়ে বহু ভারতীয় আজকে কিন্তু জেলে বন্দী রয়েছে, such as UAPA, যেমনটি কিনা UAPA একটি অন্যতম আইন, যেমনটি আমি বলছিলাম একটু আগে। There have been arrest under black laws in Kashmir, in the northeast, in UP, in Maharashtra, in Andhra Pradesh, in Telangana, and more. Okay, so এই হচ্ছে আজকের দিনের টপিক। প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট যতটা সম্ভব সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, সেই সঙ্গে IPC, CrPC এবং CPC এই তিনটে ডিফারেন্সও বোঝানোর চেষ্টা করলাম। এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জটিল একটা বিষয়। এই বিষয়টাকে আরো ডিটেলসে পড়ার জন্য তোমরা অফলাইনে জয়েন করতে পারো। আমার বিভিন্ন ব্রাঞ্চে আমি ক্লাস নিই, পশ্চিমবঙ্গের বহরমপুর, মেদিনীপুর, আরামবাগ, গড়িয়া, তমলুক। তোমরা চাইলে সেই ব্রাঞ্চগুলোতে জয়েন করতে পারো। আমাদের মেন ব্রাঞ্চ গড়িয়াতে রয়েছে, যেখান থেকে এখন আমি লাইভ ক্লাস তোমাদের নিচ্ছি। সো এছাড়া আমার অন্যান্য ফ্রি ক্লাসের লিঙ্ক এখানে দেওয়া আছে, চাইলে সেগুলো দেখতে পারো। এই ক্লাসের PDF তোমরা ডাউনলোড করতে পারবে আমাদের অ্যাপ থেকে। yuvaplus লার্নিং অ্যাপ কালেক্ট করবে আমাদের প্লে স্টোর থেকে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। স্যার, SPSC কোন তালিকার মধ্যে পড়ে? UPSC SPSC সংক্রান্ত বিষয়কে ওইভাবে কোনো নির্দিষ্ট তালিকার মধ্যে রাখা হয়নি, বাট দ্য ল মেকিং পাওয়ার, UPSC SPSC সংক্রান্ত যাবতীয় ল মেকিং পাওয়ার বেসিক্যালি পার্লামেন্টকে দেওয়া আছে। ওকে, সব বিষয়কে তালিকার মধ্যে রাখা হবে এরকম কোনো গ্যারান্টি নেই। আশা করছি বুঝতে পারলে। নেক্সট দিন কোন টপিক পড়াবেন? অবশ্যই এরকমই একটি কনফিউজিং টপিক, যেটা তোমরা কেউ কোনো ভিডিওতে কোনো চ্যানেলে দেখতে পাও না। আনটাচ টপিক আমি নাম দিয়েছি। তো সেই আনটাচ আরেকটা পলিটি টপিক নিয়ে নেক্সট দিন চলে আসবো। ওকে, অর্ণব স্যার, লোয়েস্ট সিভিল কোর্ট অফ WB SDM কোর্ট না ডিস্ট্রিক্ট কোর্ট হবে? লোয়েস্ট সিভিল কোর্ট বললে অবশ্যই তোমাকে সাব ডিভিশনাল কোর্ট বলতে হবে। ওকে, কারণ ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে ভেরিয়াস ডিভিশন রয়েছে, সেই ডিভিশন অনুযায়ী যদি আমি দেখি তাহলে SDM কোর্ট হচ্ছে সব থেকে নিচের তলায়। তাই ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের, মানে হাইকোর্টের নিচের তলার যে কোর্টগুলো তার ঊর্ধ্বতন কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। তার মধ্যে বিভিন্ন ডিভিশন রয়েছে, ক্রিমিনাল কোর্ট রয়েছে, সিভিল কোর্ট রয়েছে, ঠিক আছে? তো সেই ডিভিশন অনুযায়ী SDM কে বলতে পারো। সো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক দিও, ফ্রেন্ডদেরকে শেয়ার করো। আজকের মতো এখানে কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।